Assalamu alaikum. I hope you are well by the grace of Almighty. তোমরা আমার ভয়েসটা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু কমেন্টে জানাবা এবং আমি একটু চেক করে নিই যে তোমরা আমার ভয়েসটা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা। I think তোমরা আমার ভয়েসটা ক্লিয়ার শুনতে পাচ্ছ। আমার ভয়েসটা ক্লিয়ার শুনতে পাচ্ছ? ওকে, এখানে ভয়েস ক্লিয়ার আছে, কোনো সমস্যা নাই। তোমরা দ্রুত ক্লাসে যুক্ত হও। দ্রুত ক্লাসে যুক্ত হও। ওকে ওকে, আমি শুরু করি তাহলে। তোমরা একটু রেসপন্স করবা কমেন্টে, কেমন? দেখো, তোমাদের চ্যাপ্টার ওয়ান থেকে আজকে পড়াবো ফার্স্ট পেপারের। তোমাদের মেইন যে বইটা হচ্ছে, এইটা হচ্ছে তোমাদের টেক্সট বুক, তাই না? তো এখান থেকে টোটাল 100 মার্কের কোশ্চেন আসবে। তাহলে ফার্স্ট পেপার থেকে কত? ফার্স্ট পেপার থেকে 100 মার্কের কোশ্চেনের পরীক্ষা হবে। এবং সেকেন্ড পেপার থেকে 100, এই টোটাল 200 মার্কের পরীক্ষা। এখন তোমাকে এ প্লাস পেতে গেলে কত পাওয়া লাগবে জানো? এ প্লাস পেতে গেলে 160 পেতে হবে। উভয়টি মিলিয়ে 160, কিন্তু দুইটাই আলাদা আলাদা ভাবে তোমাকে পাস করা লাগবে। রাফসান, ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি। এবং ফার্স্ট পেপারেও 33 পেয়ে পাস করতে হবে, সেকেন্ড পেপারেও 33 পেয়ে তোমাকে পাস করতে হবে। অর্থাৎ ফার্স্ট পেপারেও 33 এবং সেকেন্ড পেপারেও 33 পেয়ে তোমাকে পাস করতে হবে। তো এই ব্যাপারগুলো মাথায় রাখো যে তোমাকে যদি এ প্লাস পেতে হয়, তাহলে তোমাকে 160 পেতে হবে, দুইটা মিলিয়ে। কিন্তু তোমাকে যদি পাস করতে হয় তাহলে ফার্স্ট পেপারে 33 এবং সেকেন্ড পেপারে 33, আলাদা আলাদা ভাবে 66 পাওয়া লাগবে। এটা কিন্তু সবসময় মনে রাখবে, যে যাই বলুক না কেন। ওকে, তাহলে আমি ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ সুমন, আমি ভালো আছি, আশা করি তুমিও ভালো আছো। তো আমরা আর কথা না বাড়িয়ে টোটাল আমাদের ক্লাসে চলে যাই। তো ক্লাসের টপিক কি? ইউনিট ওয়ান পিপুল অর ইনস্টিটিউশন মেকিং হিস্টোরি, অর্থাৎ মানুষ এবং প্রতিষ্ঠান যেই ইতিহাস তৈরি করেছে সেই ব্যাপারে এই চ্যাপ্টারটা। অর্থাৎ দেখো যে
এই যে নেলসন ম্যান্ডেলা, ইনি একজন হিস্টোরিক্যাল পাবলিক, কাজী নজরুল ইসলাম একজন হিস্টোরিক্যাল পাবলিক, এরপরে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ইনিও একজন হিস্টোরিক্যাল পাবলিক। আর ইনাকে তো চেনই, এনার নাম কি বলো দেখি? এই যে ছবিতে যার নাম, ছবিতে যাকে দেখতে পারছো, আমি একটু মার্ক করে দিই ভালো করে। এই যে ছবিতে যাকে দেখা যাচ্ছে এনার নাম কি? সাউন্ড শোনা যাচ্ছে না, আমি একটু দেখি সাউন্ড শোনা যাচ্ছে কিনা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ইনিও একজন। হ্যাঁ, সাউন্ড তো ক্লিয়ার আছে, সাউন্ড তো ক্লিয়ার আছে, একদম ভালোভাবে শোনা যাচ্ছে। আর কারোর কোনো সমস্যা হচ্ছে ক্লাসে? বিল গেটস, ওকে। দেখো তাহলে ইনিও কিন্তু একটা হিস্টোরিক্যাল পাবলিক, তিনি কিন্তু জীবিত হিস্টোরিক্যাল পাবলিক। আর বাকি তিনজন কিন্তু মারা গিয়েছেন। হ্যাঁ, তো এখন দেখো যে তোমাদের বলা হয়েছে ওয়ার্ম আপ অ্যাক্টিভিটি। এখন ওয়ার্ম আপ অ্যাক্টিভিটি আছে কি কি কাজ করতে বলছে? মনে করো টিচার এসে তোমাদের র্যান্ডমলি, যেমন আমি তোমাদের জিজ্ঞেস করছি যে এনার নাম কে, এনার নাম কে, এনার নাম কে, মানে এনারা কারা, তোমাকে তাই জিজ্ঞেস করছে। দেখো ঠিক এই প্রশ্নটাই বলছে, হু আর দ্য পিপল ইন দ্য পিকচার্স, বলছে এই ছবিতে এরা কারা। তাহলে এরা কি, তুমি এখানে কি লিখবা যে দ্য পিপল ইন দিস, এখানে তুমি লিখবা দে আর দ্য হিস্টোরিক্যাল পাবলিক বা পিপল দিতে পারো, এতটুকু যথেষ্ট। এখন দেখো দে আর, সরি, এখন দেখো হোয়াই আর দে ফেমাস, তারা কেন হচ্ছে জনপ্রিয়, তারা কেন তারা কেন জনপ্রিয়, ঠিক আছে। এখন দেখো আমি যদি বলি, দেখো এই দুইজন মানুষের ভিতরে ব্যাপক মিল আছে। ব্যাপক মিল কেমন আমি একটু তোমাদের ধরিয়ে দিই, যে কাজী নজরুল ইসলাম কিন্তু বিদ্রোহী কবি, বাংলাদেশের বিদ্রোহী কবি। হুম, আর ইনি হচ্ছে সাউথ আফ্রিকাকে পথ দেখিয়েছেন, ইনিও একজন বিদ্রোহী মানুষ। বঙ্গবন্ধু যেমন 1971 সালে একটা ভাষণ দিয়েছিলেন, সে ভাষণটা খুবই পপুলার ছিল এবং খুবই কাজ করেছে মানুষের মধ্যে। আবার তুমি যদি বলো সার্জিস ভাই কিংবা নাহিদ ভাই, হাসনাত ভাই, তাদের কথা যেমন শুনে এই প্রজন্ম, এই জেনারেশন জি যে ঝাঁপিয়ে পড়লো যুদ্ধে, জেনারেশন আলফাও কিন্তু ঝাঁপিয়ে পড়েছিল। তো সেই ক্ষেত্রে দেখা যায় এই মানুষগুলো কি বিদ্রোহী, তো তাদের সাথে একটা মিল পাওয়া যায়। এখন এমনও প্রশ্ন আসতে পারে তোমাদের 26 ব্যাচের কারিকুলামে, যে এই যে জুলাই আন্দোলন সম্পর্কে আসতে পারে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সম্পর্কে আসতে পারে। কিন্তু এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে আমি কেন এই টপিকটাই তোমাদের প্রথম পড়াচ্ছি, তাই না? কার কার মনে হচ্ছে কেন আমি এই টপিকটা পড়াচ্ছি বা এই টপিকটাতেই কেন হাত দিলাম? দেখো এই টপিকটাকে যদি আমি একটু বলি, এই টপিকটা সম্পর্কে, এই টপিকটা 2017 সালের বই থেকে আমি দেখে আসছি 2025 সালের কারিকুলাম পর্যন্ত এই এই গল্পটা বা এই প্যাসেজটা আসেই, বইয়ে থাকবেই। যত কারিকুলাম চেঞ্জ হোক না কেন এই গল্পটা থাকবেই, সো এইটা তোমাকে পড়তেই হবে এবং এইটা থেকে প্রত্যেক বছরের প্রশ্ন আসে। ক্লিয়ার? এখন যাই একটু ভিতরের দিকে। দেখো রয়টার্স একটা পত্রিকার নাম। এখন আমরা এই বই থেকে পড়বো না, আমরা ওয়ার্ড ফাইলে চলে যাব। তো দেখো কি বললাম যে নেলসন ম্যান্ডেলা, নেলসন ম্যান্ডেলা একজন মানুষের নাম, যিনি প্রথম ব্ল্যাক প্রেসিডেন্ট, অর্থাৎ সাউথ আফ্রিকার তিনি প্রথম ব্ল্যাক প্রেসিডেন্ট। দেখো ফ্রম অ্যাপার্থিয়েট, অর্থাৎ বর্ণবাদী যোদ্ধা থেকে, অর্থাৎ ফ্রম অ্যাপার্থিয়েট ফাইটার টু প্রেসিডেন্ট, একজন বর্ণবাদী যোদ্ধা থেকে কিভাবে প্রেসিডেন্ট হলো। ঠিক এই গল্পটার সাথে আমি যদি বলি বর্তমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাহিদ ভাইয়ের অনেক মিল আছে, তাহলে তুমি কিন্তু এটা মেনে নিতে বাধ্য। কেন মেনে নিতে বাধ্য বলো? দেখো এখানে বলা হচ্ছে বর্ণবাদ, আর আমাদের এখানে বলা হচ্ছে বৈষম্য, অর্থাৎ ঠিক জুলাই আন্দোলনের সাথে প্রচুর মিল রয়েছে।
তাই এই গল্পটা মারাত্মক ইম্পর্টেন্ট এবং এইখান থেকে জুলাই আন্দোলন মিক্স করে একটা কোশ্চেন আসতে পারে। ক্লিয়ার? আমার কথা ক্লিয়ার কিনা একটু কমেন্টে লেখো ক্লিয়ার, যদি ক্লিয়ার হয়ে থাকো যে জুলাই আন্দোলনের সাথে এই গল্পটার অনেক মিল আছে এবং প্রেক্ষাপটের মিল আছে। এটা ক্লিয়ার কিনা আমাকে একটু, হ্যাঁ এইটা অবশ্যই 25 সালের প্যাসেজে আসবে, 26 সালের আসবে, 25 সালেও আসবে, 26 সালেও আসবে। এই প্যাসেজটা, এই প্যাসেজ থেকে কোশ্চেন আসবে এবং 15 থেকে 20 মার্কের কোশ্চেন আসতে পারে। তো চলো দেখি, আমরা একটু ভিতরের দিকে যাই, আর একটু ভিতরের দিকে যাব। দেখো 15 ডিসেম্বর 2013 অর্থাৎ 2013 সালের 15 ডিসেম্বর রয়টার্স নামে একটা পত্রিকা আছে, খুবই পপুলার পত্রিকা। এই পত্রিকাটা কি করলো, একটা আর্টিকেল পাবলিশ করলো এই নেলসন ম্যান্ডেলা সম্পর্কে। অর্থাৎ নেলসন ম্যান্ডেলা একটা ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণ থেকে কিছু নিয়েছে এবং তার ব্যাকগ্রাউন্ড নিয়ে এই এই গল্পটার আলোচনা। অর্থাৎ আমরা একটু পড়ি তাহলে আমরা বুঝতে পারবো। আর একটু ভিতরের দিকে যাই। বলছে নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা, অর্থাৎ নেলসন ম্যান্ডেলা নামে একজন ব্যক্তি ছিলেন, তিনি সাউথ আফ্রিকাকে পথ দেখিয়েছেন। এখন সাউথ আফ্রিকাকে আফ্রিকা যে মহাদেশ, আফ্রিকা মহাদেশের একটা দেশ, এটা বেশ ধনী দেশ। তো কি হলো, নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা, নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকাকে পথ দেখিয়েছিল। এখন আসো গ্রামেটিক্যাল এক্সপ্লানেশন আমরা দেখবো এখানে। এখানে দেখো এই এই যে এই কথাটা অ্যাক্টিভ মোডে আছে না প্যাসিভ মোডে আছে, আমাকে একটু জানাও তো যে এইটা অ্যাক্টিভ মোডে আছে নাকি প্যাসিভ মোডে আছে। এ নাম্বার অ্যাক্টিভ, বি নাম্বার প্যাসিভ। আমাকে একটু দ্রুত কমেন্টে জানাও এটা অ্যাক্টিভ মোডে আছে না প্যাসিভ মোডে আছে। সবাই একটু দ্রুত, একদম লেট করা যাবে না, দ্রুত জানাও, দ্রুত জানাও। আচ্ছা দেখো, এটা অ্যাক্টিভ মোডে নাই, এটা প্যাসিভ মোডে আছে। কেন প্যাসিভ মোডে আছে দেখো, আমি বলছি নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা, অর্থাৎ নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকাকে পথ দেখিয়েছে। তো পথ দেখানোর কাজটা কে করলো, নেলসন ম্যান্ডেলা। আর কাকে পথ দেখালো, সাউথ আফ্রিকাকে। ওকে, ওকে, এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার। এখন দেখো ফ্রম দ্য শেকল অফ, ফ্রম দ্য শেকল অফ, আচ্ছা ফ্রম দ্য শেকলস মানে কি, শেকলস মানে কি আমাকে একটু জানাও তো, শেকলস মানে কি, শেকলস মানে কি একটু দ্রুত জানাও। শেকলস মানে অফ অ্যাপার্থিয়েড টু মাল্টিরেশিয়াল ডেমোক্রেসি, অর্থাৎ কি বহুজাতিক গণতন্ত্র, অর্থাৎ বর্ণবাদ থেকে বহুজাতিক গণতন্ত্রের দিকে গেল। অর্থাৎ ফ্রম দ্য শেকলস অফ অ্যাপার্থিয়েড টু আ মাল্টিরেশিয়াল ডেমোক্রেসি, অর্থাৎ বর্ণবাদের শৃঙ্খল বা শেকল বা জিঞ্জির যেটাই বলো না কেন, সেইটা থেকে মুক্ত হয়ে বহুজাতিক গণতন্ত্রটা কি, বহুজাতিক গণতন্ত্রটা যেখানে ধনী দরিদ্র নিয়ে ভেদাভেদ করা হবে না, যেখানে সাদা কালো নিয়ে ভেদাভেদ করা হবে না, নাক উঁচা কিংবা নাক বোচা নিয়ে ভেদাভেদ করা হবে না। হুম, এবং কোনো কিছু নিয়ে ভেদাভেদ করা হবে না। অর্থাৎ সাউথ আফ্রিকাতে এমন একটা ছিল যে সাদারা কালোদের আহ দমন পীড়ন করত। যেমন এই দেশের কথাই বলি, আওয়ামী লীগ যেমন সাধারণ মানুষকে বা জামাত শিবির বলো বিএনপি বলো দমন পীড়ন করত, ওখানে ঠিক একইভাবে কি করত, সাদারা অর্থাৎ শ্বেতাঙ্গরা
অর্থাৎ হচ্ছে হোয়াইট পিপল, যাদের গায়ের চামড়া সাদা, এরা কি করতো, কালোদের উপরে অত্যাচার করত, তাদেরকে জেলে, এই লোকটাকে, এই যে নেলসন ম্যান্ডেলা, এই লোকটাকে তারা 3 বছর জেলে রেখেছিল, সরি 30 বছর, 3 ডেকেড। এখন দেখো যে অ্যাজ অ্যান আইকন অফ পিস, অর্থাৎ শান্তির প্রতীক, সে কি ছিল, শান্তির প্রতীক, অ্যান্ড রিকনসিলিয়েশন, এবং মিলনের প্রতীক, অ্যাজ অ্যান আইকন অফ পিস অ্যান্ড রিকনসিলিয়েশন। তাহলে কি হবে, এটা শান্তি এবং পুনর্মিলনের একটি প্রতীক হিসাবে তিনি ছিলেন। অর্থাৎ কে ছিলেন, নেলসন ম্যান্ডেলা। কি করলেন, হু কেম টু এমবডি, যে সুসংগঠিত করতে এসেছিল, যে সুসংগঠিত করতে এসেছিল, দ্য স্ট্রাগল ফর জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ সারা বিশ্বে একটা ন্যায় বিচার সুসংগঠিত করতে এই নেলসন ম্যান্ডেলা এসেছিল। অর্থাৎ নেলসন ম্যান্ডেলা যে এই যে ব্ল্যাক প্রেসিডেন্ট, প্রথম ব্ল্যাক প্রেসিডেন্ট হলো। আচ্ছা, এখন অ্যাক্টিভ আর প্যাসিভ নিয়ে তোমরা আর মারামারি করো না, কারণ অ্যাক্টিভ এবং প্যাসিভ নিয়ে তোমাদের সেন্টেন্স ক্লাসে আমি আলোচনা করব, তখন কখন বাই হবে, কখন ফ্রম হবে, কখন টু হবে, এগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। কেমন? এখন আর আমরা অ্যাক্টিভ আর প্যাসিভ নিয়ে কোনো মারামারি করব না। এখন আমরা যে ক্লাসটাতে আছি সেই ক্লাসের ভিতরে একটু ইনক্লুড হওয়ার চেষ্টা করি, একটু ক্লাসে মনোযোগ দিই। কেমন? বলছে কি, দা স্ট্রাগল ফর জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে ন্যায় বিচারের সংগ্রাম প্রতিষ্ঠায় এসেছিল। তাহলে কি, হু কেম বডি, তো হু কেম টু এমবডি দ্য স্ট্রাগল ফর জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, তাহলে কি, যে এই সারা বিশ্বে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য এসেছিল। এরপরে দেখো, ইমপ্রিজন মানে কি, কারাগার বা কারারুদ্ধ, ইমপ্রিজন মানে কারারুদ্ধ। দেখো, ইমপ্রিজন ফর নিয়ারলি 3 ডেকেডস, অর্থাৎ এই যে নেলসন ম্যান্ডেলা, ইনি প্রায় 3 দশক, অর্থাৎ প্রায় 30 বছর কারাবন্দী ছিলেন। যেমন এই 2024 সালে অনেকে আয়না ঘর থেকে 10 বছর কিংবা 11 বছর, 8 বছর পরে বের হয়েছে, ঠিক তাকেও ঠিক একইভাবে কারাবন্দী করা হয়েছিল, এবং তিনি প্রায় 3 দশক কারাগারে আবদ্ধ ছিলেন। ফর হিজ ফাইট এগেইনস্ট, তার যুদ্ধ কি ছিল, দেখো, যে ফর হিজ ফাইট এগেইনস্ট হোয়াইট মাইনরিটি পিপল। এখন মাইনরিটি মানে কি, সংখ্যালঘু। এখন বলা হয় না যে মাইনরিটি পিপলদের প্রোটেকশন দিতে হবে, অর্থাৎ সংখ্যালঘু মানুষদের প্রোটেকশন দিতে হবে। ডক্টর ইউনূস কি বলল, যে এখানে আমার দেশে কেউ কোনো সংখ্যালঘু না, সবাই বাংলাদেশি, সবাইকে আমরা সমান প্রোটেকশন দেব। ঠিক এইখানে দেখো, কারা মাইনরিটি ছিল, এখানে যারা শ্বেতাঙ্গ ছিল তারা মাইনরিটি ছিল। ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্টে জানাও। যদি ক্লিয়ার হয়ে থাকো, জাস্ট একটু কমেন্টে কষ্ট করে ক্লিয়ার লিখে দাও। এবং অবশ্যই এই ক্লাসটি খাতা কলম নিয়ে করতে বসবে, এবং আমি গ্রামাটিক্যাল যে এক্সপ্লেনেশন, ভোকাবুলারি যেগুলো শিখাবো সেগুলো পরীক্ষার জন্য মারাত্মক গুরুত্বপূর্ণ, এবং এই চ্যাপ্টার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়ও মাঝে মাঝে প্রশ্ন আসে, মাঝে মাঝে কি ইভেন কয়েকবার ভর্তি পরীক্ষায় প্রশ্ন চলে এসেছে। ওকে, থ্যাংক ইউ, অনেকেই ক্লিয়ার লিখেছো। তো দেখো কি বলছে, যে শ্বেতাঙ্গ সংখ্যালঘু শাসনের বিরুদ্ধে, তো ফর হিজ ফাইট এগেইনস্ট, তার কি যুদ্ধ ছিল কাদের বিপরীতে, হোয়াইট মাইনরিটি রুল, অর্থাৎ শ্বেতাঙ্গ সংখ্যালঘু শাসনের বিরুদ্ধে তার লড়াইয়ের জন্য। ম্যান্ডেলা, অর্থাৎ নেলসন ম্যান্ডেলা নেভার লস্ট, মানে কখনো হারায়নি, হিজ রিসলভ। এখন এই রিসলভ মানে কিন্তু সমাধানও হতে পারে, তোমরা যেটাকে বলো রিসলভ, আর এটা হচ্ছে রিসলভ, এই একই উচ্চারণ বা একই বানানে, এর মানে হচ্ছে সংকল্প। তো ম্যান্ডেলা নেভার লস্ট, এই যে এটাকে একটু মার্ক করে নাও, এটার হচ্ছে তোমাদের কাজ দিলাম, এইটার 5টা অ্যান্টোনিম এবং 5টা সিনোনিম বের করে খাতায় লিখবা। কেমন? ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিসলভ, ম্যান্ডেলা কখনোই তার সংকল্প হারাননি। টু ফাইট ফর, কাদের বিপরীতে, টু ফাইট ফর হিজ পিপলস ইমানসিপেশন। এখন এই পিপলস কারা, তার দেশের যে কালো, অর্থাৎ কৃষ্ণাঙ্গ যে জনগণ রয়েছে তাদের মুক্তির জন্য, তার জনগণের মুক্তির
লড়াই করার জন্য, টু ফাইট ফর হিজ পিপলস ইমানসিপেশন, তার জনগণের মুক্তির জন্য, মুক্তির লড়াইয়ে, কেমন, এতটুকু মনে রাখো। হি ওয়াজ ডিটারমাইন্ড, সে দৃঢ় সংকল্পবদ্ধ ছিলেন, এটাও একটা তোমার এটাও একটা হচ্ছে ইয়ে প্যাসিভ, এই যে এই পর্যন্ত এটা পুরাই প্যাসিভ স্ট্রাকচারে আছে, প্যাসিভ ভয়েসে আছে। হি ওয়াজ ডিটারমাইন্ড টু ব্রিং ডাউন অ্যাপার্থিয়েড, অর্থাৎ তিনি দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন, তিনি বর্ণ বৈষম্যের বিরুদ্ধে বা বর্ণ বৈষম্য কমাতে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন, এবং তিনি চাইতেন যে এই সাউথ আফ্রিকাতে কোনো, হ্যাঁ আমি অ্যান্টোনিম এবং সিনোনিম গুলা সব দেখাই দেব। ইমানসিপেশন মানে মুক্তি, ইমানসিপেশন মানে মুক্তি, ইমানসিপেশনের সিনোনিম কি হবে একটু জানাও, মুক্তি কি হইতে পারে? ইমানসিপেশনের সিনোনিম হইতে পারে ফ্রিডম হইতে পারে, তাই না? ইমানসিপেশন মিন্স মুক্তি। এরপরে দেখো, হি ওয়াজ ডিটারমাইন্ড, সে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন, টু ব্রিং ডাউন অ্যাপার্থিয়েড, বর্ণ বৈষম্য কমাতে, তাহলে তিনি বর্ণ বৈষম্য কমাতে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন, কেমন? হ্যাঁ ফ্রিডম দিতে পারো, হ্যাঁ ফ্রিডম দিতে পারো, ইমানসিপেশন ফ্রিডম। ওকে, এখন এই যে অ্যাপার্থিয়েড মানে বর্ণ বৈষম্য, এখানে তুমি কি দিতে পারো? বর্ণ বৈষম্যের সিনোনিম কি দিতে পারো? এখানে তুমি যেটা বলতে পারো ডিসক্রিমিনেশন, রেস ডিসক্রিমিনেশন, অ্যাপার্থিয়েড বর্ণ বৈষম্যকে তুমি বলতে পারো রেস ডিসক্রিমিনেশন, কেমন? এই যে এই এগুলো একটু দেখে নিও, এগুলো একটু দেখে নিও, তোমাদের জন্য সুবিধা হবে। এরপরে দেখো, while avoiding a civil war, গৃহযুদ্ধ এড়ানোর সময়, অর্থাৎ তিনি কি করেছিলেন, এই যে বর্ণ বৈষম্য কমিয়ে সাউথ আফ্রিকার একটা গৃহযুদ্ধর পর্যায়ে চলে গেছিল, সে সেটাকে কমাতে চেয়েছিলেন। আচ্ছা, এই যে অ্যাপার্থিয়েড, এইটার সিনোনিম কি বললাম আমাকে একটু জানাও তো, একটু দ্রুত জানাও, অ্যাপার্থিয়েড এর সিনোনিম কি বললাম? যে রেস ডিসক্রিমিনেশন, রেস ডিসক্রিমিনেশন। হিস, এখন দেখো, হিস প্রেস্টিজ, তার সম্মান, এন্ড ক্যারিশমা মানে মহিমা, যেমন আমরা বলতে পারি রাফসান ইজ এ ক্যারিশমেটিক বয়। তাহলে এই যে ক্যারিশমা, এইটার হচ্ছে সিনোনিম তৈরি করবা এবং অ্যান্টোনিম তৈরি করবা। দেখো, হেল্প হিম, তাকে সাহায্য করেছিল, উইন দ্য সাপোর্ট অফ ওয়ার্ল্ড, সারা বিশ্বের, উইন দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বের একটা সমর্থন জয় করতে তাকে সাহায্য করেছিল কি? তার প্রেস্টিজ এন্ড ক্যারিশমা, তার সম্মান এবং মহিমা এই সারা বিশ্বের সমর্থন জয় করতে তাকে সহায়তা করেছিল। ক্লিয়ার? এই প্যারাটা ক্লিয়ার? এই প্যারাটা কি ক্লিয়ার হয়েছে তোমরা? এই প্যারাটা ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও যে এই প্যারাটা ক্লিয়ার ভাইয়া। এবং আমি এই নেলসন ম্যান্ডেলার বেশ কয়েকটা নেব, ক্লাস নেব এবং পরীক্ষা নেব, কারণ এইটা তোমাদের বোর্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এইটা ভ্যালেন্টিনা তেরেস্কোভা, আরো কিছু আছে। ওকে, এইটা এখন তোমরা ক্লিয়ার হয়েছে। এবার আসো একটু গ্রামেটিক্যাল এক্সপ্লানেশন দেখাই। গ্রামেটিক্যাল এক্সপ্লানেশনটা এইখানে দেখাই। দেখো, আমি এখানে বললাম এই যে এই পর্যন্ত চলে গেলাম যে নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা, সাউথ আফ্রিকাকে পথ দেখিয়েছিল। এখন প্রশ্ন, দেখো এখন প্রশ্ন, এই যে ফ্রম দ্য শ্যাকল অফ
অ্যাপার্থিয়েট টু মাল্টিরেশিয়াল ডেমোক্রেসি, এইটাকে আমরা কি বলবো? এইটাকে আমরা ফ্রেজ বলবো নাকি ক্লজ বলবো? কি বলবো আমাকে একটু জানাও তো। যে ফ্রম দ্য শেকলস অফ অ্যাপার্থিয়েট টু আ মাল্টিরেশিয়াল ডেমোক্রেসি, এই যে এই সবুজ কালি দেওয়া যে অংশটা, এটাকে আমরা ফ্রেজ বলবো নাকি ক্লজ বলবো? যদি তোমরা কেউ আমার একদম প্রথম ক্লাসটি করে থাকো ফ্রেজ এবং ক্লজের, তারা আমাকে বলতে পারবা যে এটা ফ্রেজ নাকি এটা ক্লজ। একটু দ্রুত জানাবা, একটু দ্রুত জানাবা। আচ্ছা দেখো, অনেকে বুঝতে পারছো না, এইটা হচ্ছে ক্লজ। ক্লজ, হ্যাঁ, থ্যাংক ইউ। ক্লজ যারা বলছো খুব ধন্যবাদ তাদেরকে। এটা হচ্ছে ফ্রেজ, এটা প্রেপজিশনাল ফ্রেজ, এটা হচ্ছে প্রেপজিশনাল ফ্রেজ। কেমন? এটা হচ্ছে প্রেপজিশনাল ফ্রেজ। এইখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে প্রেপজিশনাল ফ্রেজ, এটা একটা ফ্রেজ। আচ্ছা, আমি আরেকবার সামারি করে দিচ্ছি ওই পর্যন্ত। তো চলো আমরা আবার প্রথম থেকে দেখি। 15 ডিসেম্বর 2013, 15 ডিসেম্বর 2013, জোহান্সবার্গ রয়টার্স। জোহান্সবার্গ রয়টার্স থেকে লেখা হয়েছে, অর্থাৎ জোহান্সবার্গ একটা জায়গার নাম, সাউথ আফ্রিকার একটা বিগেস্ট সিটি। প্রথম ক্লাসটা ইউটিউব চ্যানেলে পাবা। এখন দেখো, নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা। নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকাকে পথ দেখিয়েছিল ফ্রম দ্য শেকলস অফ অ্যাপার্থিয়েট টু আ মাল্টিরেশিয়াল ডেমোক্রেসি, বর্ণবাদের শৃঙ্খল থেকে, অর্থাৎ বর্ণবাদের শৃঙ্খল থেকে বহুজাতিক গণতন্ত্রের প্রতিষ্ঠায়, অ্যাজ অ্যান আইকন অফ পিস অ্যান্ড রিকনসিলিয়েশন, শান্তি এবং পুনর্মিলনের একজন প্রতীক ছিল এই নেলসন ম্যান্ডেলা। তারপরে কি, হু কেম টু এমবডি, যে সুসংগঠিত করতে এসেছিল, হু কেম টু এমবডি, যে সুসংগঠিত করতে এসেছিল দ্য স্ট্রাগল ফর জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে ন্যায় বিচারের সংগ্রাম প্রতিষ্ঠা করতে যে এসেছিল। এরপরে দেখো, ইমপ্রিজন ফর নিয়ারলি 3 decades, প্রায় 3 বছর কারাবন্দী ছিলেন। প্রায় 3 বছর, সরি, প্রায় 30 বছর। ডেকেড মানে দশক, প্রায় 3 দশক বা 30 বছর, 3 দশক বা 30 বছর কি ছিল? কারাবন্দী ছিলেন। ফর হিজ ফাইট এগেইনস্ট হোয়াইট মাইনরিটি রুল, অর্থাৎ শ্বেতাঙ্গ সংখ্যালঘু শাসনের বিরুদ্ধে, শ্বেতাঙ্গ সংখ্যালঘু শাসনের বিরুদ্ধে তার লড়াইয়ের জন্য, অর্থাৎ তার শ্বেতাঙ্গ সংখ্যালঘু যে শাসনটা আছে, এই লড়াইয়ের বিরুদ্ধে তিনি প্রায় 3 দশক কারাগারে আবদ্ধ ছিলেন। এরপরে দেখো, ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিসলভ, সে তার আস্থা বা সংকল্প হারায়নি। টু ফাইট, দেখো এইটুকু, টু ফাইট ফর হিজ পিপলস ইমানসিপেশন, তার দেশের জনগণের মুক্তির লড়াইয়ে, অর্থাৎ দেশের জনগণের জন্য তিনি যে লড়াই করেছেন। হি ওয়াজ ডিটারমাইন্ড, তিনি দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন, টু ব্রিং ডাউন অ্যাপার্থিয়েট, বর্ণ বৈষম্য কমাতেও, while avoiding civil war, অর্থাৎ গৃহযুদ্ধ এড়ানোর সময়। হিজ প্রেস্টিজ এন্ড ক্যারিশমা, তার সম্মান এবং মহিমা, হেল্প হিম, তাকে সাহায্য করেছিল। তাহলে হিজ প্রেস্টিজ এন্ড ক্যারিশমা হেল্প হিম, তার সম্মান এবং মহিমা তাকে সাহায্য করেছিল। উইন দ্য সাপোর্ট, উইন দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে সমর্থন জয় করতে। ক্লিয়ার এই পর্যন্ত? আশা করি এই পর্যন্ত তোমরা ক্লিয়ার হয়েছো। সামারি দিয়ে দিলাম। এখন চলো পরবর্তী অংশে যাই। যে আই হেট রেস ডিসক্রিমিনেশন, অর্থাৎ এই রেস ডিসক্রিমিনেশন এইটা হচ্ছে এই অ্যাপার্থিয়েটের সিনোনিম। তাহলে আই হেট রেস ডিসক্রিমিনেশন, আমি জাতি বৈষম্য ঘৃণা করি বা বর্ণ বৈষম্য ঘৃণা করি, মোস্ট ইন্টেন্সলি, তীব্রভাবে, অনেক তীব্রভাবে, and এবং in all its manifestations, এখানে দেখো, and এবং in all its manifestation, তার সমস্ত প্রকাশে,
আই হ্যাভ ফট, আমি যুদ্ধ করেছিলাম। আই হ্যাভ ফট, লিখে নাও, আই হ্যাভ ফট, আমি যুদ্ধ করেছিলাম। ইট অল ডিউরিং মাই লাইফ, আমার জীবনের, আমার সারা জীবনে, অর্থাৎ আমার, মনে করো আমি 10 বছর বাঁচছি বা 20 বছর বাঁচছি, এই বাঁচার পুরোটাই আমি কি বুদ্ধি বয়স হওয়া পর্যন্ত যুদ্ধ করেছিলাম। ম্যানিফেস্টেশনস মানে হচ্ছে সমস্ত, ম্যানিফেস্টেশনস মানে হচ্ছে সমস্ত, অর্থাৎ পুরোটা, একটা পুরো সময়। দেখো আই হ্যাভ ফট, আমি যুদ্ধ করেছিলাম, ইন অল ডিউরিং মাই লাইফ, আমার পুরো জীবনব্যাপী। আই উইল ফাইট ইট নাও, আমি এখনো এর সাথে যুদ্ধ করছি, অর্থাৎ এই বর্ণ বৈষম্যের সাথে এখনো আমি যুদ্ধ করছি। এন্ড, এবং উইল ডু, এবং আমি করে যাব। এন্ড উইল ডু, অর্থাৎ এখানে কিন্তু একটা সাবজেক্ট লুকায়িত আছে। কোন সাবজেক্টটা লুকায়িত আছে? এখানে আইটা লুকায়িত আছে। এন্ড আই উইল ডু, যে আমি করে যাব। সো আনটিল এন্ড অফ মাই ডেজ, আচ্ছা, এই ডেজ, এই যে দ্য এন্ড অফ মাই ডেজ, এটা একটা হচ্ছে ইডিয়ম বা ফ্রেজ বলতে পারো, এটা একটা ফ্রেজ, ঠিক আছে? দ্য এন্ড অফ মাই ডেজ মানে আমার জীবনের শেষ সময় পর্যন্ত আমি এই রেস ডিসক্রিমিনেশন বা অ্যাপার্থিয়েটের বিপরীতে সংগ্রাম করে যাব। আচ্ছা, এইটা ম্যান্ডেলা সেইড, এইটা কিন্তু তোমরা ন্যারেশন, তোমাদের পরীক্ষায় আসবে, দেখবা যে একটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন, একটা ইনডিরেক্ট ন্যারেশন। এই যে এই কথাগুলো হচ্ছে ডিরেক্ট ন্যারেশন, এই যে এই কথাগুলো, এইটুকু হচ্ছে ডিরেক্ট ন্যারেশন, এটুকু মনে রাখো। যে কখনো যদি আসে তাহলে দেখবা যে এইটুকু হচ্ছে ডিরেক্ট ন্যারেশন, আর এটাকে যখন তোমরা ভাঙবা তখন সেটা হয়ে যাবে ইনডিরেক্ট। অর্থাৎ নেলসন ম্যান্ডেলা কিন্তু নিজেই বলছে, ম্যান্ডেলা সেইড, ম্যান্ডেলা বললেন ইন হিজ অ্যাকসেপ্টেন্স স্পিচ অন বিকামিং সাউথ আফ্রিকাস ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট। অর্থাৎ এই যে অ্যাকসেপ্টেন্স স্পিচটাকে যেটা বলা হয়, যে কোন রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী ক্ষমতায় যাওয়ার পরে যেই ইয়েটা দেয়, বক্তব্যটা দেয় বা জাতির উদ্দেশ্যে যে ভাষণটা দেয়, তাকেই আমরা হচ্ছে বলবো অ্যাকসেপ্টেন্স স্পিচ। অর্থাৎ জাতি তাকে গ্রহণ করলো এইটা সম্পর্কে তার একটা বক্তব্য। অন বিকামিং সাউথ আফ্রিকাস ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট, ইনি ছিলেন কি সাউথ আফ্রিকার প্রথম কালো প্রেসিডেন্ট বা কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি, ইন 1994, 1994 সালে। দ্য টাইম ফর দ্য হিলিং, এই হিল করা মানে দেখো, হিল করা মানে কাউকে তোমার হচ্ছে সাপোর্ট দেওয়া। দ্য টাইম ফর দ্য হিলিং অফ দ্য উন্ডস হ্যাজ কাম। তারপরে দেখো, দ্য মোমেন্ট টু দ্য ব্রিজ, দ্য ক্যাজম মানে হচ্ছে গোত্র, ক্যাজম মানে হচ্ছে ক্যাজমস মানে গোত্র, অর্থাৎ তার গোত্র। দ্য মোমেন্ট টু ব্রিজ দ্য ক্যাজম অ্যান্ড ডিভাইড আস হ্যাজ কাম। এটা একটু তুলে নাও, ক্যাজম মানে গোত্র। এইটার সিনোনিম হইতে পারে, কি কি সিনোনিম হইতে পারে একটু জানাও। যে ক্যাজম মানে হচ্ছে, এর সিনোনিম হইতে পারে ক্ল্যান মানে গোষ্ঠী। ক্লাশ অফ ক্লান গেমটা তোমরা খেলো না, দেখবা ওইটা মানে হচ্ছে গোষ্ঠী। অর্থাৎ ক্যাজম মানেও গোষ্ঠী, ক্ল্যান মানেও গোষ্ঠী। এখন দেখো, উই হ্যাভ অ্যাট লিস্ট, উই হ্যাভ উই হ্যাভ অ্যাট লাস্ট, আমরা শেষ পর্যন্ত কি করেছি? পেয়েছি। উই হ্যাভ অ্যাট লাস্ট, আমরা পেয়েছি। অ্যাচিভ আওয়ার পলিটিক্যাল ইমানসিপেশন, পলিটিক্যাল মানে কি? রাজনৈতিক, ইমানসিপেশন মানে কি? মুক্তি, রাজনৈতিক মুক্তি।
তাহলে কি বলছে, শেষ পর্যন্ত আমরা আমাদের রাজনৈতিক মুক্তিটা পেয়েছি। We have at last achieved our political emancipation. আমরা শেষ পর্যন্ত আমাদের রাজনৈতিক মুক্তিটা পেয়েছি। এরপরে দেখো, in 1993 অর্থাৎ 1999 সালে কি করলো, ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড অর্থাৎ ম্যান্ডেলা পুরস্কার পেল দ্য নোবেল প্রাইজ। তাহলে ইনি একজন নোবেল প্রাপ্ত ব্যক্তি। তাহলে এখন প্রশ্ন আসতে পারে তোমাদের এমসিকিউ যে নেলসন ম্যান্ডেলা কত সালে নোবেল পুরস্কার পেয়েছে। তাহলে কত সাল হবে একটু জানাও তো, নেলসন ম্যান্ডেলা কত সালে নোবেল পুরস্কার পেয়েছে আমাকে একটু কমেন্টে জানাও, খুব দ্রুত, ফাস্ট, দ্রুত জানাও, দ্রুত জানাও। দেখো, an honor মানে কি, সম্মান। হি শেয়ার্ড মানে এই সম্মানটা অর্থাৎ নোবেল প্রাইজের সম্মানটা কার সাথে শেয়ার করলো, অর্থাৎ দেখো, হি শেয়ার্ড উইথ এফ.ডব্লিউ.ডি. ক্লার্ক। এই যে এই বাক্যটা, এই যে এইটা অ্যাক্টিভ না প্যাসিভ আমাকে একটু জানাও তো, এটা অ্যাক্টিভ না প্যাসিভ, এটা অ্যাক্টিভ না প্যাসিভ ভয়েসে আছে একটু আমাকে জানাও, আমাকে একটু দ্রুত জানাও যে হি শেয়ার্ড উইথ এফ.ডব্লিউ.ডি. ক্লার্ক এটা অ্যাক্টিভ ভয়েসে আছে নাকি প্যাসিভ ভয়েসে আছে। শোনো, এই প্যাসেজ গুলো যখন পড়বা আমি ঠিক যেভাবে পড়াচ্ছি সেভাবেই গ্রামেটিক্যাল এক্সপ্লানেশন পড়বা, অ্যান্টোনিম সিনোনিম পড়বা এবং এটার ভাবার্থ পড়বা। প্রথমত শাব্দিক অর্থ পড়বা, ভাবার্থ পড়বা, পড়ার পরে এখান থেকে গ্রামেটিক্যাল এক্সপ্লানেশন বের করবা, তারপরে ভোকাবুলারি সিলেক্ট করবা কোন কোন ভোকাবুলারি আসতে পারে। তাহলে দেখবা তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আটকানোর আর কোনো সম্ভাবনা নাই। মানে তোমাকে একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ আটকাতে পারবে না। আর আমার স্টুডেন্টরা কখনো বোর্ড পরীক্ষা কিংবা অ্যাডমিশন টেস্টে কখনো আটকায় না। ওকে, দেখো এটা প্যাসিভ কেন, দেখো হি শেয়ার্ড সে ভাগাভাগি করেছে বা সে ভাগ করে নিয়েছে কার সাথে, উইথ এফ.ডব্লিউ.ডি. ক্লার্কের সাথে। আর এই এফ.ডব্লিউ.ডি. ক্লার্কের এখন নামের ফুল মিনিংটা আমার মনে নাই, তোমরা একটু কাইন্ডলি এনার নামের ফুল মিনিংটা আমাকে একটু কমেন্টে জানাও। এফ.ডব্লিউ.ডি. ক্লার্ক এনার নামের ফুল মিনিংটা কি হবে, আমার যেহেতু মনে নাই তোমরা একটু ভাইয়াকে জানাও এফ.ডব্লিউ.ডি. ক্লার্কের ফুল মিনিংটা কি হবে। এখন দেখো, দ্য হোয়াইট সাউথ আফ্রিকান লিডার, এখন এফ.ডব্লিউ.ডি. ক্লার্কটা কে ছিলেন, যে হচ্ছে শ্বেতাঙ্গ সাউথ আফ্রিকার লিডার ছিল। হু হ্যাড ফ্রিড ফ্রম, তাহলে কে, হু হ্যাড ফ্রিড হিম, যে তাকে মুক্ত করেছিল। হু হ্যাড ফ্রিড হিম, যেমন বলা যায় যে সরকার পতনের পরে রাষ্ট্রপতি কাকে, খালেদা জিয়াকে মুক্তি দিল। তো এরকম এটার সাথে মিল রাখতে পারো যে হু হ্যাড ফ্রিড হিম, যে তাকে মুক্ত করেছিল, ফ্রম প্রিজন 3 years earlier 3 বছর আগে, and negotiated the end of apartheid, এবং নেগোশিয়েট মানে কি, নিজেদের ভিতরে সমন্বয় করা, নেগোসিয়েশন। দেখো যে হু হ্যাড ফ্রিড হিম ফ্রম প্রিজন, যে তাকে জেল থেকে মুক্ত করেছিল 3 years earlier 3 বছর আগে, and negotiated the end of the apartheid অর্থাৎ যে বর্ণ বৈষম্যর মীমাংসা করেছিল। নেগোসিয়েশন মানে মীমাংসা করা, কেমন। আচ্ছা, অনেকেরই মনে হয় ক্লাসে বিরক্তি লাগছে, কারণ প্রথম দিকে দেখলাম যে ক্লাসের
স্টুডেন্ট সংখ্যা প্রায় 30, এখন দেখতেছি অর্ধেক হয়ে গেছে। বিষয়টা যারা ধৈর্য ধরে শেষ পর্যন্ত ক্লাসটা করতে পারবা, যে কোনো ক্লাস, আমার ক্লাস বলো, তপু স্যারের ক্লাস বলো, কাদেরি স্যারের ক্লাস বলো, যদি সময় নিয়ে ধৈর্য ধরে করতে পারো তাহলে অনেক কিছু শিখতে পারবা। আর তোমাদের হাতে কিন্তু 2 বছর সময় না, অর্থাৎ 24 মাস সময় না, মাত্র 20 মাস সময়। 10 মাস ফার্স্ট ইয়ারের জন্য, 9 মাস বা 10 মাস হচ্ছে সেকেন্ড ইয়ারের জন্য। তো আমি বলবো যে আমি তোমাদের 10 মাসে 20 মাসের কাজ করাই দিব। অর্থাৎ আমি যে কোর্স কারিকুলাম 100 ক্লাস নিব, সেই 100 ক্লাসের মধ্যে তোমার ফার্স্ট ইয়ারের প্রস্তুতি হয়ে যাবে, সেকেন্ড ইয়ারের প্রস্তুতি হয়ে যাবে, এইচএসসির প্রস্তুতি হয়ে যাবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি হয়ে যাবে। সো এখানে প্যানিক হওয়ার কিছু নাই, জাস্ট লেগে থাকতে হবে। আমি 10 মাসে টোটালি তোমাকে এমন ভাবে প্রিপেয়ার করব যে তুমি এইচএসসি 26 ব্যাচ হওয়ার পরে 25 ব্যাচকে টেক্কা দেওয়ার মতো তোমার অ্যাবিলিটি হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন দেখো, এই যে দ্য অ্যাপার্থিয়েট, দ্য এন্ড অফ অ্যাপার্থিয়েট, এখন তোমাদের কাছে আমার একটা প্রশ্ন আছে, সেটা এখন আমি করতে চাচ্ছি। কোন জায়গা থেকে নিই, কোন জায়গা থেকে নিই? আচ্ছা, আচ্ছা, এই যে শেকলস এই ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ আমাকে জানাও তো। শেকলস ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ আমাকে একটু জানাও তো। পার্টস অফ স্পিচটাও টোটালি একটু হালকা ঝালাই করে দিই। এই যে শেকলস এই ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ আমাকে একটু দ্রুত জানাও। তাই এটা নাউন, এটা নাউন নাকি এটা এজেক্টিভ, নাকি এটা অ্যাডভার্ব? এটা আমাকে একটু জানাও তো, যে এটা নাউন, এটা এজেক্টিভ নাকি এটা অ্যাডভার্ব। এই শেকলস এই ওয়ার্ডটা কি হবে এটা? ফাস্ট ফাস্ট দ্রুত কমেন্ট করো। আচ্ছা, দেখো দা প্লাস অফ এর মাঝখানে, অর্থাৎ এই যে দি, দি প্লাস অফ এর মাঝখানে যে ওয়ার্ডটা থাকে এটা নাউন হয়। লিখে নাও, দি প্লাস অফ, অর্থাৎ এখানে একটু শর্টকাটে এরকম লেখো, দি প্লাস, এখানে একটা গ্যাপ, তারপরে প্লাস অফ। এই দি প্লাস অফ এর মাঝখানে যে ওয়ার্ডটা বসে সেটা কি হয়ে যায়? সেটা নাউন হয়। আরো যদি ক্লিয়ার করে বলো তাহলে সেটা হবে হচ্ছে কমন নাউন। ক্লিয়ার? নো নো নো, অ্যাডজেক্টিভ হবে না। দি প্লাস অফ এর মাঝখানে যে ওয়ার্ডটা বসবে সেটা হচ্ছে নাউন হবে। কেমন? এখন চলো আরেকটু দেখি। মেন্ডেলা ওয়েন্ট অন টু প্লে প্রমিনেন্ট রোল। আচ্ছা শোনো, আজকে একটা কাজ করি, আজকের ক্লাসটা এই পর্যন্তই হচ্ছে রাখি। গ্রামাটিক্যাল কিছু এক্সপ্লানেশন এবং তোমাদের গুরুত্বপূর্ণ কিছু ওয়ার্ড মিনিং দিয়ে দিই, বাড়ির কাজ সেইগুলো করবা। আচ্ছা, এইচএসসি 25-এর কত মাস সময় আছে এটা আমি কালকে গ্রাফ আকারে দেখাবো, যে এইচএসসি 25-এর কত মাস সময় আছে, 24-এর কত মাস সময়, সরি 26-এর কত মাস সময় আছে, আর 26-এর হাফ ইয়ারলি পরীক্ষা কিন্তু নভেম্বর কিংবা ডিসেম্বরের দিকে হবে। অর্থাৎ শীতকালীন ছুটির আগে পরীক্ষা নিয়ে আহ ছুটি দেবে, অর্থাৎ আগে পরীক্ষা তারপরে ছুটি, অথবা কি করতে পারে ছুটির পরে পরীক্ষা নিতে পারে কিছু কলেজ। রাজশাহীর ম্যাক্সিমাম কলেজ কি করবে, ওরা কিন্তু বলেই দিয়েছে যে শীতকালীন ছুটির আগে ওরা পরীক্ষাটা নিয়ে নিবে। তোমাদের আমি আরো কিছু জায়গায় আমি একটু দেখাই। এই যে টু ব্রিং ডাউন, এই ব্রিং ডাউন হচ্ছে একটা গ্রুপ ভার্ব, এইটা একটা গ্রুপ ভার্ব, এটা লিখে নাও, ব্রিং ডাউন একটা হচ্ছে গ্রুপ ভার্ব।
গ্রুপ ভার্ব পরীক্ষায় আসবে, প্রেপজিশন আসবে। আচ্ছা আমি তোমাদের একটু দেখাই, তোমাদের এখানে গুরুত্বপূর্ণ প্রেপজিশন একটু দেখাই, তোমরা একটু খাতায় কিন্তু নোট করবা, কেমন? প্লিজ তোমরা কে কে একটু খাতায় নোট করবা, একটু ইয়েস লেখো তো যারা খাতায় নোট করবা। আমি কিছু গুরুত্বপূর্ণ প্রেপজিশন দেখাবো, যারা খাতায় নোট করবা তারা একটু ইয়েস লিখো দ্রুত। আমি হচ্ছে দেখাই দিই তোমাদের, কেমন? আমি তোমাদের দ্রুত, ইয়েস, ওকে। দেখো, এই যে ইমপ্রিজন্ড ফর, ইমপ্রিজন্ড এর পরে ফর হবে, ইমপ্রিজন্ড এর পরে ফর হবে, এটা একটু তুলে নাও, ইমপ্রিজন্ড ফর। এই যে শেয়ার উইথ, এটা একটু লেখো, শেয়ার উইথ, শেয়ারের পরে প্রেপজিশন কি হয়? উইথ হয়, শেয়ার উইথ। লিখছো শেয়ার উইথটা, কে কে লিখছো শেয়ার উইথ? অর্থাৎ আমি একটু দেখাই, এখানে একটু দেখাই যে কি কি তোমরা হচ্ছে তুলবা। অর্থাৎ শেয়ারড উইথ না, শেয়ার উইথ, এটা একটা প্রেপজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপজিশন, শেয়ার উইথ। এরপরে ইমপ্রিজন ফর, ইমপ্রিজন ফর, এইটা। আচ্ছা আমি তোমাদের সবগুলো প্রেপজিশন এখান থেকে গুরুত্বপূর্ণ যে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপজিশন আছে এটা নোট আকারে তোমাদের আগামীকালকে দিয়ে দিব, কারণ এখানে এইভাবে খুঁজতে গেলে একটু সময় লাগতেছে। তো আগামী দিন আমি হচ্ছে তোমাদের এই চ্যাপ্টারের উপরেই ক্লাস নিব। দেখো এই চ্যাপ্টারে খুব বেশি দূর ক্লাস নেইনি, যত সম্ভব আমি এই পর্যন্ত পড়িয়েছি, এই পর্যন্ত পড়িয়েছি, দেখো এই পর্যন্ত পড়িয়েছি, এখনো অনেক দূর আছে, এখনো অনেক দূর আছে, কয়েকটা ক্লাস নিব এই যে এটা টোটালি শেষ করবো, কেমন? আগামী দিন অর্ধেক নিয়ে আমরা শেষ করব। তবে তোমাদের একটু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে দিই, ঢাকা বিশ্ববিদ্যালয় টার্গেট কাদের? আগামী কালকে 9:40 ক্লাস হবে, রেগুলার 9:40 ক্লাস হবে, রেগুলার 9:40 ক্লাস হবে। আমাকে একটা প্রশ্নের উত্তর দাও যে ঢাকা বিশ্ববিদ্যালয় টার্গেট কাদের? ঢাকা বিশ্ববিদ্যালয় টার্গেট কাদের? তাদেরকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য এখন থেকেই প্রস্তুতি করব, এখন থেকে প্রস্তুতি নেওয়াবো এবং টোটালি আমি তাদের কমপ্লিট করাই দিব সবকিছু। শুধু মনোবলটা ধরে রাখো, ভাইয়ার উপরে আস্থা রেখে মনোবলটা জাস্ট একটু ধরে রাখো, দ্যাটস ইনাফ ফর ইউ। ওকে, দেখো তোমাদের একটু হোমওয়ার্ক যেটা দিচ্ছি তোমরা একটু এই কাজটা করবা তো। তোমাদের কিন্তু টিচাররা কখনোই এই হোমওয়ার্ক গুলো দেয় না, অর্থাৎ এইটা তোমাদের কাছে যাদের বই আছে, বই থাকলো, আর বই যদি না থাকে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবা বা পেজে ইনবক্স করবা, তাহলে আমি তোমাদের এই বইটা দিয়ে দিব। এখান থেকে তুমি কি করবা, এই এই যে এটার ওয়ার্ড মিনিং বের করবা, অ্যাপার্থিয়েট, এটার মানে কি দেখো, ডিসক্রিমিনেশন। তুমি কি করবা, অ্যাপার্থিয়েট দিয়ে একটা মেক সেন্টেন্স বানাবা, ডিসক্রিমিনেশন দিয়ে একটা মেক সেন্টেন্স বানাবা। আবার কি, দ্য ওয়ার্ড আইকন ইন দ্য টেক্সট, লাইন 3 তে এই যে আইকন মানে কি, আইকন মানে প্রতীক, সিম্বল মানে প্রতীক, আইকন এবং সিম্বল দিয়ে তুমি কি করবা, মেক সেন্টেন্স তৈরি করবা, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেক সেন্টেন্স আসে, কেমন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে না, এখানে সেকেন্ড পেপারও তো পড়ানো হয়, আমি বিগত 4টা ক্লাস নিয়েছি সেকেন্ড পেপারের উপরে, এখন ক্লাস নিচ্ছি ফার্স্ট পেপারের উপরে।
এরপরে দেখো শেকলস মানে কি শৃঙ্খল বা হচ্ছে হাত কড়া যাকে বলে বা পায়ের বেড়ি বলে। তারপরে দেখো এই যে রেস ডিসক্রিমিনেশন। তো এইগুলো তোমাদের কাজ দিলাম, এই কয়টা তোমরা করবা। এখান থেকে কি করবা, এখান থেকে যেটা করবা ওয়ার্ড মিনিং বের করবা, অ্যান্টোনিম সিনোনিম। অ্যান্টোনিম এবং সিনোনিম আর মেক সেন্টেন্স, এই কাজটা একটু করবা। আমার রিকোয়েস্ট থাকলো সবার প্রতি এই কয়টা কাজ তোমাদের করাই লাগবে ভাইয়া, যে অ্যান্টোনিম সিনোনিম করবা, মেক সেন্টেন্স করবা। এই পেজ নাম্বার 3, পেজ নাম্বার 3, এই 3 নাম্বার পেজ থেকে। কেমন? আজকের ক্লাস এখানে শেষ করছি, তবে একটা ঘোষণা দিতে চাই, যদি কিছু মনে না করো তোমরা। ঘোষণাটা এমন যে যারা এইচএসসি 26 ব্যাচের আছো কিংবা 25 ব্যাচের আছো, আমাদের একটা পেইড কোর্স রান হয়েছে। আগামী কাল থেকে যেখানে ক্লাস শুরু হবে, যেখানে বাংলা ক্লাস 50টা, ইংরেজি ক্লাস 50টা, কিন্তু ইংরেজি ক্লাস 50টাতে হবে না, সেখানে আমার 100 ক্লাস নিতে হবে আমি জানি। তো এখানে ইংরেজি ক্লাস 50টা দেওয়া আছে, কিন্তু ক্লাস হবে 100টা। এরপরে আইসিটি ক্লাস হবে 50টা, সাপ্তাহিক মডেল টেস্ট থাকবে, অধ্যায় শেষে এখানে কি হবে, পরীক্ষা হবে। এর পাশাপাশি কি আমি এই যে লেকচার শিট দেব তোমাদের ইংরেজির। তারপরে বেসিক থেকে অ্যাডভান্স, এই যে দেখছো আমি বেসিকও আলোচনা করছি, অ্যাডভান্স নিয়েও আলোচনা করছি। আর ক্লাসগুলোর রেকর্ড তো থাকছেই। এবং শুক্রবারে কাউন্সিলিং সেশন, 1-to-1 সেশন, সেখানে তুমি তোমার সমস্যার কথা জানাবা মেন্টরকে, অথবা আমাকে কল করতে পারো। এখানে শুধুমাত্র 50 জন ভর্তি হতে পারবে 1530 টাকায়। আমাদের ব্যাচে প্রায় 35 জনের বেশি হয়ে গেছে, আর হয়তো 12 থেকে 15 জন ভর্তি হতে পারবে। তো তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নাও যারা ভর্তি হতে যাও। যারা ভর্তি হতে চাচ্ছ তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা, সাথে বিকাশ, নগদ কিংবা রকেটে টাকা পাঠাতে পারো। 1530 টাকা মাত্র। কেমন? 1530 টাকা মাত্র। এই সুযোগটা পাবে শুধু 15 জন। আমাদের 50 জন হয়ে যাচ্ছে। তো যারা এই 15 জনের ভিতরে থাকতে চাও তারা দ্রুত পেমেন্ট করে নিও, 2-1 দিনের ভিতরেই ভর্তি হয়ে যাও। আর আগামীকাল থেকেই পেইড ব্যাচের ক্লাস শুরু হবে। কেমন? সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর রেগুলার লাইভ ক্লাস তো থাকছেই, রেগুলার লাইভ ক্লাসে সবসময় যুক্ত থাকো। আমি রেগুলার লাইভ ক্লাসেও তোমাদের বেসিক টু অ্যাডভান্স যা যা আছে। আচ্ছা, আমি তোমাদের কালকে তাহলে অ্যান্টোনিম, সিনোনিম আর মেক সেন্টেন্স কিভাবে তৈরি করবা, ঢাবির প্রিপারেশনটা কিভাবে হবে, এটা টোটালি আলোচনা করব। পাশাপাশি বাকি যে প্যাসেজটুকু আছে সেটাও আলোচনা করে দেব। কেমন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যারা ভর্তি হয়ে যাচ্ছ তাদের জন্য হিউজ একটা বেনিফিট, প্রায় 10 মাসের একটা সাপোর্ট পাবা, 100 প্লাস ক্লাস থাকবে। কারণ আমি জানি তোমাদের 100 প্লাস ক্লাস ছাড়া ইংরেজিতে ভালো করানো সম্ভব না। আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে উপস্থিত থাকার জন্য। আল্লাহ হাফেজ।